আলোচকবৃন্দ যারা শুনছেন, আমার আলোচনা শুরুতেই আমি স্মরণ করতে চাই জুলাই আন্দোলনের সকল শহীদদের, সেই সাথে স্মরণ করতে চাই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে প্রথম অন্তর্বর্তী সরকারের সময় প্রথম যাদের উপর গুলি চালিয়ে হত্যা করেছিল তারা ছিলেন গার্মেন্টস শ্রমিক। সেই আশুলিয়া গার্মেন্টস শ্রমিকদেরকে আমার আলোচনা শুরুতেই স্মরণ করতে চাই। প্রথমত, জুলাই অভ্যুত্থানের প্রাপ্তি, আন্দোলনের প্রাপ্তি তো শুরুতে আমরা পেয়েছি, কারণ একটা বিরাট পাথর বুকের উপর যেভাবে যে শাসক ফ্যাসিবাদ চেপে বসেছিল তার থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু এর চেয়ে বেশি বেশি আমি ব্যক্তিগতভাবে আশা করি না, কারণ জুলাই অভ্যুত্থানের পর একের পর এক প্রাপ্তি যেভাবে আমরা আকাঙ্ক্ষার জায়গা, আকাঙ্ক্ষার এক এক রকম বাসন আছে। শ্রমিকরা একভাবে আকাঙ্ক্ষা করে, ছাত্র সমাজ একভাবে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা একরকম। প্রত্যেকের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি খুব বেশি আকাঙ্ক্ষা করি, কারণ এই আন্দোলনের পরে যখন অন্তর্বর্তী সরকার গঠন হয়, সেই সরকারের কোঠা যখন চালু হয়, অর্থাৎ ছাত্র উপদেষ্টারা যখন নিয়োগ হয়, তখন থেকে আমার আকাঙ্ক্ষা কমতে থাকে। তখন থেকেই আমার আকাঙ্ক্ষা কমতে থাকে, কারণ আমরা যেমন দেখেছি যে মুক্তিযুদ্ধ নেতৃত্বকারী দল হিসাবে যারা ফ্যাসিবাদ হয়ে উঠেছেন, মুক্তিযুদ্ধকে বিক্রি করে ব্যবসা করে, তেমনি জুলাই ব্যবসা নামে একটা প্রতিষ্ঠান চালু হয়েছে এবং সেই নাম বিক্রি করে তারা সরকারে প্রথম অংশগ্রহণ করে। সুতরাং দুইটার মধ্যে পার্থক্য খুব, আমি ব্যক্তিগতভাবে এবং শ্রমিকরা সেটা মনে করে না। তার নজির আমরা দেখলাম জুলাই অভ্যুত্থানের পরে আমাদের ঝুলিতে আরো বেশি যেটা শুরু হলো, আমাদের প্রায় 200-র উপর কারখানা বন্ধ হলো। এটি বিগত সরকারের মালিকানিয়া, সরকারের কর্তা ব্যক্তিদের কারখানাগুলো বন্ধ হলো ঠিকই, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে শ্রমিকরা তাদের পাওনাটাও পাইল না। ন্যায্য তো দূরের কথা, তাদের বকেয়া পাওনাটাও তারা পাইল না, পাবে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে নীতি, ফ্যাসিবাদের সরকারের নীতি একই নীতি ছিল। যখন অভ্যুত্থানের উপরে সরকার পরিচালনার নীতির পরিবর্তন না হয়, তাইলে শ্রমিকরা এর চেয়ে বেশি আকাঙ্ক্ষা করে না বা পারে বলে মনে করে না। যারা আমরা শ্রমিক আন্দোলন করি, শ্রমিকদের সাথে, শ্রমিক আন্দোলনেও সেই ধরনের কোঠা পদ্ধতি আছে, যারা মালিকের সাথে মিলে থাকে, সরকারের সাথে মিলে থাকে, কিন্তু শ্রমিকদের সাথে যারা শ্রমিক আন্দোলন করে, আমরা মনে করি তারা সেই সময় বুঝলাম যে প্রাপ্তির জায়গা দিন দিন কমবে। তার কারণ আছে, আপনারা এখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জুলাই অভ্যুত্থানের 2 বছর পরের প্রাপ্তি হিসাব নিকাশ আমরা করার জন্য আলোচনা করতেছেন। হিসাব নিকাশ করার ক্ষেত্রে আমি জুলাই অভ্যুত্থানের ছাত্র ইউনিয়নের যে সমস্ত কর্মীদেরকে আমি দেখেছি দিন রাত তারা বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিরোধ করে তুলছে, এবং প্রত্যেকদিন তাদের সাথে যাদের সাথে দেখা হইতো, তা আমি তো মনে করি 100 ভাগের 1 ভাগ আজকের এই আলোচনা সবাই নেই। আমি যাদের সাথে প্রতিদিনই দেখা হইতো, আজকে যারা এখানে আসছেন তাদেরও অনেকেই আমি প্রতিদিন দেখেছি, কিন্তু তার চেয়ে আর একটা বড় সংখ্যাও কিন্তু আমি প্রতিদিন দেখেছি। সেই জায়গায় কেন আমরা আজকের যে অবস্থায় দাঁড়িয়েছি, আপনার রাষ্ট্রীয় নীতি যখন পুরানো পদ্ধতিতে চলে, আমরা হাসিনার বিচার চাই। জুলাই অভ্যুত্থানের হত্যাকারীর অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার চাই, তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা তার কোনো কিছুই দেখতে পারতেছি না। বর্তমান সরকার
সমস্ত আওয়ামী লীগের নীতি যেভাবে 17 বছর দেশ পরিচালনা করছে, এই সরকারও সেই নীতিতে হাঁটছে আর মুখে অন্য কথা বলছে। সেই জায়গাটা থেকে আমরা মনে করি মানুষের প্রাপ্তি এইরকম আন্দোলনের মধ্য দিয়ে আদায় করতে হয়। কিছুটা আদায় হয়েছে, আরো আন্দোলন হবে, সেটার মধ্য দিয়ে আদায় হবে। এখন একটা আন্দোলনের নানা অপকৌশল এখন আমরা শুনি আর কি, শুনতেছি বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই আন্দোলন কালার রেভলিউশন ছিল, এইটা মেট্রোপলিটন ডিজাইনের ছিল, এই সমস্ত কথা তারাই বলে যারা ফেসিবাদের যুগের ভিত্তি ছিল। এবং এখনকার যে বিরোধী দল তারা তো ফেসিবাদের আশ্রয় প্রশ্রয় করে 17 বছর কাটাইছে, তারাও তো ফেসিবাদের আশ্রয় প্রশ্রয়ে তারা নিজেরা আখের বুঝাইছে, তারা নিরাপদে অনেকটা নিরাপদে আন্দোলন পরিচালনা করছে। আমরা প্রতি মুহূর্তে গত 17 বছরের প্রতি মুহূর্তে গার্মেন্টস শ্রমিকরা গত 17 বছরে প্রায় 250 মতো শ্রমিককে জেল খাটতে হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। মজুরির আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, দুইটার কারণে আমাদেরকে করতে হয়েছে। প্রায় 70টার মতো মামলা আমরা গত 17 বছরে ফেস করেছি। আমরা তো কোনোদিন দমি নেই। সেই আন্দোলন করার পরে জেল খাটার পরে আমাদের প্রায় 350 মতো নেতা কর্মী 17 বছরে জেলখানায় গেছেন, যাদের নামে মামলা হয়েছে, যারা জেলে গেছেন, কেউ কেউ হাজিরা দিয়ে জামিন দিয়েছেন। এই যে অবস্থা, সেই অবস্থার পরে গণঅভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে শ্রমিকরা মনে করেছিল যে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, কিছুটা হলেও আমাদের শ্রম আইনে সংশোধনী হবে, শ্রম আইনে সংশোধনী হবে, শ্রম কমিশন গঠন হলো, শ্রম আইনের সংশোধনী হলো, শ্রমিকদের প্রাপ্তির থেকে অপ্রাপ্তির জায়গা বেশি, ঠকার জায়গা অনেক বেশি হয়েছে। যে কমিশন এত দায়িত্বরূপী দেয় উদ্বোধনের লোকজন আমরা বানায় দিলাম, সেই কমিশনের কোনো কিছুই এই বিএনপি সরকার রাখে নাই। এবং এমন এমন জায়গায় এমন সূক্ষ্মভাবে পেশ দিয়ে দিচ্ছে যে আগের চেয়ে আমি আরো বেশি করে নির্যাতিত হবো, বেশি হবো। একেবারে ফলাফল বলতেছে শ্রমিকদের ইউনিয়ন করার সুযোগ সুবিধা অনেক দিয়েছে। ভাই, ইউনিয়ন তো বাংলাদেশে গার্মেন্টসে প্রায় 1000-এর উপরে ইউনিয়ন আছে। আপনারা তো সচেতন মানুষ, আপনারা কোথাও দেখেছেন সেই সব ইউনিয়নের নির্বাচন হইতে? কোথাও দেখবেন না। কারণ ইউনিয়ন তারাই পায় যারা বিদেশি বায়ারদের সাথে সংশ্লিষ্ট, ইউনিয়ন তারাই করতে পারে যারা সরকারের সাথে সরাসরি সংশ্লিষ্ট, ইউনিয়ন তারা করতে পারে যারা এনজিও করে। প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের ইউনিয়ন কার্যকর করা যায় না। আমরা বহুবার চেষ্টা করেছি, বহু কারখানায় ইউনিয়ন করেছি, আমরাও প্রায় 30টার মতো গার্মেন্টস ইউনিয়ন করেছি। আমাদের ইউনিয়ন করার সাথে সাথে যখন শ্রমিকরা তাদের ন্যায় সঙ্গত দাবি নিয়ে আন্দোলন বা ডিমান্ড করে, তখনই সেই কারখানা রাতে রাতে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়, আজকে আশুলিয়ায় আছে, কালকে এটা জয়দেবপুরে চলে যায়। কারখানার মালিকও ঠিক থাকে, তার ব্যবসাও ঠিক থাকে, শ্রমিকদের চাকরি ওই জায়গায় আর থাকে না। কারণ শ্রমিকদের দাবির জন্য যখন চলে, আর আমরা দেখি বছরের পর বছর ইউনিয়ন আছে, ওই কারখানার শ্রমিকরাই জানে না। আপনারা দেখবেন যখন সরকার কথা বলে, তখন মালিকরা কথা বলে, তখন এত সুন্দর সুন্দর কথা বলে। ইদানিংকালের নতুন হুমকি কিন্তু আমাদেরকে দিচ্ছে, বিদেশিদের বাজারের গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের আমলেও ভালো দাপটে ছিল, অন্তর্বর্তী সময়ও ভালো দাপটে ছিল, এখনো ভালো দাপটে আছে। কিন্তু তিনি গার্মেন্টস মালিক সুন্দর করে বলছেন যে আমার 10,000-15,000 শ্রমিক ছাঁটাই করতে হবে। কারণ কি? চতুর্থ শিল্প বিপ্লবের গল্প নিয়ে আসছে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে যায়, গার্মেন্টসের প্রতি বছর শত শত কারখানা বন্ধ হয়, শত শত কারখানা চালু হয়। প্রতি মাসে লক্ষ লক্ষ শ্রমিক ছাঁটাই হয়, প্রতি মাসে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ হয়। এইটা আমাদের গার্মেন্টসের প্রতি মুহূর্তের চিত্র। কারণ কি? কোন কারখানার শ্রমিকরা যদি চাকরি 5 বছর করে তার বেতনটা একটু বাড়ে, একটু বাড়ার পরে তার এখান থেকে যখন ছাঁটাই করা হয়, সে আবার
নিম্ন বেতনে তাকে একই দক্ষতা নিয়ে কাজ করতে হয়। এই ছাঁটাই এবং নিয়োগের মধ্য দিয়ে মালিকরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে, বন্ধ এবং চালুর মধ্য দিয়ে তারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে। এই যে খেলা, এই যে মালিকদের খেলা, এবং এই খেলা এই সরকারের, আপনি দেখবেন এখন এই কথাগুলো কেন হচ্ছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন সরকার প্রণোদনা দেবে গার্মেন্টস মালিকদের। সেই প্রণোদনার টাকা ছাড়ের জন্য তারা এই ধরনের উদ্ভট যুক্তিগুলো সামনে নিয়ে আসছে। শিল্প বিপ্লবের কথা বলছে, গার্মেন্টসের প্রতি মুহূর্তে মেশিনারিজ পরিবর্তন হচ্ছে, আধুনিক মেশিন আসছে, আর আধুনিক মেশিনের সাথে আমরা খাপ খাওয়া সেই মেশিনগুলো আমরাই পরিচালনা করছি। আগে 5 মেশিনে করতাম, এখন 3 মেশিনে করি। আমার বেতন বাড়ে না, মালিকদের যে প্রোডাকশন সেটা বাড়তেছে, আর মাঝে মাঝে ভয় দেখায় আমাদেরকে আরো বেতন কমানোর যে পায়তারা সেটা। এই সময় এসে শ্রম আইনের 3 বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করার কথা। আপনাদের স্মরণ আছে 23 সনে মজুরি হয়েছিল, সেই হিসাবে 26 সনে ডিসেম্বর থেকে আবার মজুরি কার্যকর করতে হবে। তাহলে একটা মজুরি বোর্ড গঠন করলে সেই মজুরি বোর্ড মজুরি নির্ধারণ করতে সেটা বাস্তবায়ন হবে। সেটা তো মিনিমাম 3 মাস, 4 মাস, 5 মাস সময় লাগে। এখনো তো আমরা সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠনের জন্য কোনো উদ্যোগ দেখি নাই। আমরা গত মে দিবস থেকে মজুরি বোর্ড গঠন করে বাজার দরের সাথে সম্মতিপূর্ণ মজুরির আন্দোলন শুরু করেছি। আর সেই আন্দোলন শুরু করার কারণে ইতিমধ্যে আমাদের যারা নেতাকর্মী, কারখানা লেভেলের নেতাকর্মী, তাদের উপর জুলুম শুরু হয়েছে, এবং সেই জুলুম শুরু হওয়ার মধ্যে দিয়ে তারা এই আলোচনাটা বাজারে আনছে যে গার্মেন্টস শিল্পের অর্ডার কমছে, ইয়া করছে। আপনারা সবাই ইন্টারনেট ব্যবহার করেন, আপনারা দেখবেন গত 10 বছরে বিজিএমের হিসাব মতো প্রতি বছরই আমাদের রপ্তানি বৃদ্ধি হচ্ছে। বিজিএমের হিসাব মতো আমরা যে পরিমাণ শ্রমিক কাজ করছি, প্রতি বছর একই পরিমাণ শ্রমিক আরো কমছে, শ্রমিকের সংখ্যা কমছে। কারণ সাধারণভাবে বাংলাদেশের নিয়মে 60 বছর পর্যন্ত চাকরি করা যায়। আমরা গার্মেন্টস শ্রমিকরা 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারি না, কারণ 40-এর পরে গেলে গার্মেন্টসে আর আমাদের নিয়োগ হয় না। এত পরিমাণে শোষণ হয় যে 40 বছর পরে আর আমাদের দিয়ে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করে না মালিকরা। সেজন্য বিশাল অঙ্কের শ্রমিককে ছাঁটাই করছে। এত পরিমাণে পরিশ্রম আমরা করি। 60 বছরের জায়গায় তবে 50 বছর যদি কারো আইডি কার্ডের বয়স দেখে, অপারেটরদের বয়স যদি 35-এর উপরে দেখে, তাকে নিয়োগ দেয় না। তাইলে আমার লক্ষ লক্ষ নারী শ্রমিকরা কোথায় যাবে? তারা কোথায় যাবে? আমাদের দেশের মালিকরা, আমাদের দেশে আপনার 12,500 টাকা হেল্পারের বেতন, সব মিলিয়ে অপারেটরের বেতন 14-15,000 টাকা। এই মালিক যখন জলানে কারখানা করে আমাকে ওই নিয়ে 25,000 টাকা বেতন দিচ্ছে, 3 বেলা খাওয়াচ্ছে, থাকার জায়গা দিচ্ছে। কিভাবে পারে সেই মালিক একই বাইরের কাজ দিয়ে? এই প্রশ্নটা আপনাদেরকে করতে হবে, কারণ আপনাদের প্রশ্ন করার মতো অনেক বেশি যোগ্যতা আমাদের চাইতে। আপনারা করবেন, জানবেন, দেখবেন যে কোন জায়গায় ফাঁকি হচ্ছে। শোষণের প্রত্যেকটা পর্ব আপনারা অন্যভাবে দেখেন, একবার গার্মেন্টস শ্রমিকদের এদিকে তাকায় দেখবেন যে শোষণের আরো একটা পর্ব আপনারা নতুন করে অনুভূত করতে পারবেন। আমি মনে করি গণঅভ্যুত্থান যথার্থ ছিল, প্রয়োজন ছিল, মানুষের অংশগ্রহণ ছিল, শ্রমিকদের অংশগ্রহণ ছিল। শুধু আরেকটা কথা বলি, শেষ করবো আমি। আমরা 2 তারিখে দহযাত্রায় যুক্ত হওয়ার জন্য আমাদের সমস্ত অঞ্চলের নেতা কর্মীদের নিয়ে আমরা আমাদের অফিসে অবস্থান করতেছিলাম। আমরা ভেবেছিলাম সাধারণ সভার কর্মসূচি ঘোষণা হলে 1 ঘন্টা পরে শুরু হয়। আমরা 5 মিনিট পরে এসে দেখি যে বিরাট জমায়েত হয়ে গেছে। এবং সেদিন থেকে আমাদের কর্মীরা, আমাদের গার্মেন্টস শ্রমিকরা আর গার্মেন্টসে ফিরে যায় নাই। অভ্যুত্থান শেষ হওয়া পর্যন্ত তারা রাজপথে ছিল, তারা আহত হয়েছে, তাদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছে। 5 তারিখে সর্বশেষ হলো গার্মেন্টস শ্রমিকরা আশুলিয়াতে জীবন দিয়েছে। আপনারা ঘটনা দেখেছেন যে ট্রাক ভর্তি করে যে যাদেরকে পুরানো হয়েছিল তাদের বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক ছিল। সেখানে আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকরা ছিল। সেই যে জায়গায় সেই ঘটনা ঘটেছিল সেই জায়গায় আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন, এবং সেখান থেকে আমরা এটা দেখেছি
আমরা মনে করি এই আন্দোলনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী তৈরি হয়েছে। আমাদের দরকার এখন সেই লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীকে একত্রিত করে গণ অভ্যুত্থানের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পরিচালনা করার জন্য আমরা মনে করি বাংলাদেশ ছাত্র ইউনিয়নকে ধন্যবাদ জানাই আবার যে তারা এই ধরনের একটা আলোচনা করেছেন এবং সেইখানে শ্রমিকদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।